তা এই স্লাইডটা সম্পর্কে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল যে একটা সিস্টেমের একটা র্যাঙ্ক জিনিসটা কি, একটা ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি, এবং এই র্যাঙ্ক দেখে আমরা ম্যাট্রিক্সের যে সলিউশনটা সেটা কি কত ধরনের হতে পারে সেটা আমরা বের করতে পারি। অর্থাৎ একটা র্যাঙ্কের সলিউশন আসতে পারে একটা হচ্ছে যদি কনসিস্টেন্ট হয়, অর্থাৎ তার র্যাঙ্ক সংখ্যা যদি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ টু ফর্মস, দুই ফর্মে থাকতে পারে, একটা কনসিস্টেন্ট একটা নন কনসিস্টেন্ট। কনসিস্টেন্টের আবার দুটো ধরনের সলিউশন আসতে পারে, যেমন ইউনিক সলিউশন একটা মেনি সলিউশন। অর্থাৎ ইউনিক সলিউশন বলতে একটা ভেরিয়েবলের একটা মান, একটা যেমন এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল আছে, তিনটারই একটা নির্দিষ্ট মান থাকবে, তখন তাকে বলবো হচ্ছে ওইটা ইউনিক সলিউশন অর্থাৎ ওই ভেরিয়েবলগুলোর। এবং যদি একই একটা সলিউশন যদি একাধিক মান থাকে একটা ভেরিয়েবলের, তখন আমরা বলবো হচ্ছে মেনি সলিউশন। অর্থাৎ এক্স এর হয়তো দুটো মানের জন্য ওয়াই এর দুটো মান পাবো, বা এরকম আর কি, যদি আলাদা আলাদা মান আসে। আর যদি কোনো মান এমন হয় যে এক্স এর মান পাচ্ছি, ওয়াই এর কোনো মান পাচ্ছি না, তখন এই ধরনের ক্ষেত্রে আছে নো সলিউশন, অর্থাৎ নন কনসিস্টেন্ট হবে এই ইকুয়েশনগুলো আর কি, অর্থাৎ এর কোনো সমাধান পাওয়া যাবে না। ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা খুব সহজে এই বিষয়গুলো জানতে পারি। আমরা সাধারণত এর আগে কোনো দুটো ইকুয়েশন দেওয়া আছে, তার দুটো ভেরিয়েবল টার্ম দেওয়া আছে এক্স ওয়াই, সেটা দেখেই আমরা সমাধান করে আমরা বলতে পারি এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে পারি। কিন্তু এমন যদি আসে যে এরকম এক্স ওয়াই জেড না, এক্স ওয়াই এর এরকম ভেরিয়েবল যদি 10টা ভেরিয়েবল থাকে, সেক্ষেত্রে আমাদের জানতে গেলে যে সমাধান মূলত আছে কিনা। সমাধানই নাই, কিন্তু আমি চেষ্টা করেই যাচ্ছি সমাধান বের করার জন্য। 10টা ভেরিয়েবল নিয়ে সমাধান করতে গেলে তো কয়েকদিন লেগে যাবে। তাই এর থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আমরা ম্যাট্রিক্সের র্যাঙ্ক দেখেই বলে দিতে পারবো যে এটা কি সমাধানযোগ্য কিনা সমাধানযোগ্য নয়। তা আমরা কিভাবে বলতে পারবো সেটা এখানে আলোচনা করছিলাম সেদিন, যে কনসিস্টেন্ট মানে সমাধান আছে এবং একটা নির্দিষ্ট মান থাকবে। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আছে ম্যাট্রিক্সের যদি যে কনসিস্টেন্ট হবে, সেক্ষেত্রে ম্যাট্রিক্সের র্যাঙ্ক অর্থাৎ আর্গুমেন্টেড যে ম্যাট্রিক্স সেটার মান এবং ম্যাট্রিক্স কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যদি আর অফ এ হয় এবং আর্গুমেন্টেড ম্যাট্রিক্স যদি র্যাঙ্ক অফ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি র্যাঙ্ক অফ এ কোলন বি, এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। অর্থাৎ এই ক্ষেত্রে বি আছে কনস্ট্যান্ট পার্ট আর এ আছে এ ম্যাট্রিক্সের যেটা আছে ইয়ে পার্টটা, যেটা কনস্ট্যান্ট পার্টটা আছে জাস্ট ইকুয়ালের পাশে বিসি আকার, এর সাথে কোনো ভেরিয়েবল পার্ট যুক্ত থাকবে না। আর এইটা হচ্ছে কোএফিসিয়েন্টের সাথে, যে অর্থাৎ এ এক্স বি ওয়াই, এখানে এ বি সি জেড, এ বি সি এইগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট পার্ট নিয়ে সেই ম্যাট্রিক্সটা তৈরি হবে। সেক্ষেত্রে হবে হচ্ছে এ এবং পরের পার্টটা আছে বি, এই দুটো পার্ট মিলায় যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে আমাদের আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে র্যাঙ্ক এবং নর্মাল যে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স তার যে র্যাঙ্ক সেটা যদি ইকুয়াল হয়, সেক্ষেত্রে then the matrix A matrix is a consistent matrix and its equation solution exists, এবং সেক্ষেত্রে একটা সলিউশন পাওয়া যাবে। কিন্তু এখন সলিউশন পাওয়া গেলে সলিউশনটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ইউনিক সলিউশন, একটা হচ্ছে মেনি সলিউশন। তারপর একটা নন কনসিস্টেন্টের ক্ষেত্রে কি হবে, নন কনসিস্টেন্ট হবে যদি একটা ম্যাট্রিক্স যদি এ হয় এবং এ ম্যাট্রিক্সের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি ইকুয়াল যদি না হয়, অর্থাৎ এর র্যাঙ্ক যদি 4 হয় আর এর র্যাঙ্ক যদি 2 হয় বা 3 হয়, এরকম যদি হয়, তখন এক্ষেত্রে এর কোনো সলিউশন পাওয়া যাবে না, অর্থাৎ এক্স ওয়াই এর নির্দিষ্ট কোনো মান আসবে না। আর ফ্রি ভেরিয়েবল কোনগুলোকে বলবো, ফ্রি ভেরিয়েবল বলবো হচ্ছে যে সকল ভেরিয়েবলগুলোর যে কোনো মানের জন্য ওই ম্যাট্রিক্সের অন্য কোনো ভেরিয়েবলের মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা যে ভেরিয়েবলের যে কোনো মানই নিতে পারি। যদি এমন হয়
যে 2x প্লাস 2x ইকুয়াল টু 5, আর একটা আছে 2x প্লাস 3y ইকুয়াল টু 10। আর এক্ষেত্রে আমরা একটু পরে দেখছি এটা, যে একটা ভেরিয়েবলের মানের উপর যখন মানের অন্য ভেরিয়েবলের, অর্থাৎ ইকুয়েশনের অন্য ভেরিয়েবলের মানের উপর কোনো ডিপেন্ড করে না, যে কোনো মান নেওয়া যায়। অর্থাৎ ফ্রি ভেরিয়েবলের মান বলতে হচ্ছে একটা ইকুয়েশনে এই ভেরিয়েবলের মান যে কোনো মান নেওয়া নিয়ে কাজ করা যায়, তাতে নির্দিষ্ট কোনো মান থাকবে না, এটাকে বলা হচ্ছে ফ্রি ভেরিয়েবল। আমরা কিছুক্ষণ পরে ফ্রি ভেরিয়েবল সম্পর্কে আরো ডিটেলস জানবো, তখন ধারণাটা আরো ক্লিয়ার হবে। তাহলে গতদিন পর্যন্ত এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল, এরপর আমরা শুরু করব এখান থেকে। এখন আমাদের ম্যাট্রিক্সের মাধ্যমে একটা সলভ দ্য ইকুয়েশন, অর্থাৎ আমরা ইকুয়েশনের সলিউশন বের করতে হবে। সলিউশন বলতে হচ্ছে ভেরিয়েবলগুলোর মান বের করতে হবে। সেক্ষেত্রে তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এবং তিনটা ইকুয়েশন আছে তিনটা করে ভেরিয়েবল নিয়ে, অর্থাৎ এক্স ওয়াই জেড তিনটা ভেরিয়েবল। এখানে এক্স আমরা নর্মালি সাধারণত দুটো ভেরিয়েবল নিয়ে এক্স ওয়াই নিয়ে কাজ করতে অভ্যস্ত, কিন্তু এক্স ওয়াই জেড টি এখানে চারটা ভেরিয়েবল, এক্স ওয়াই জেড টি এখানে চারটা ভেরিয়েবল নিয়ে তার সমাধান আমরা বের করি, অর্থাৎ এক্স ওয়াই জেড এবং টি এর মান আছে কিনা সেটা আমাদের আগে চেক করে দেখতে হবে, যে আসলে এটা কি সমাধান, এই ইকুয়েশন যে তিনটা, এই তিনটা থেকে আমরা এটা কি সমাধানযোগ্য কিনা সেটা আমাদের দেখতে গেলে আগে আমাদের বের করতে হচ্ছে র্যাঙ্ক। র্যাঙ্ক কিভাবে? র্যাঙ্ক হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ ইকুয়েশন অন ক্যান বি রিটেন ইন ম্যাট্রিক্স ফর্ম, অর্থাৎ আমরা ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লিখতে পারি, এই যে কোএফিসিয়েন্ট পার্ট নিয়ে একটা ম্যাট্রিক্স, আর ভেরিয়েবল নিয়ে একটা ম্যাট্রিক্স, এবং এই ক্ষেত্রে কনস্ট্যান্ট পার্টটা নিয়ে একটা ম্যাট্রিক্স, অর্থাৎ 1 4 এবং 5, এই যে 1 4 5 1 4 5 এই কনস্ট্যান্ট পার্ট নিয়ে একটা, আর এই প্রত্যেকের যে পার্টের সাথে যে ভেরিয়েবল গুলো আছে, যেমন এক্স ওয়াই জেড টি, এর সাথে এক্স এর সাথে 2 আছে, যে ওয়াই এর সাথে 1 আছে, এবং জেড এর সাথে 2 আছে, টি এর সাথে 3 আছে, এরকম এই যে 2 1 2 3, অর্থাৎ এইভাবে পার্টগুলো নিয়ে আমরা একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে যাব। আর এই ক্ষেত্রে যে ভেরিয়েবলগুলো আছে, যেমন হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি, ভেরিয়েবলগুলো নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স পেলাম। অর্থাৎ এটা হচ্ছে কোন ফরম্যাটে থাকলো, এ এক্স ইকুয়াল টু বি, এই ফরম্যাটে, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স যেটা আছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এক্স আছে ভেরিয়েবল পার্টগুলো, এক্স এর মানে এক্স ওয়াই এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, বা এখানে এক্স ওয়াই জেড টি, আর বি আছে কনস্ট্যান্ট পার্ট। দি আগুমেন্টেড ম্যাট্রিক্স ইজ গিভেন বাই, তখন আমাদের এই এর থেকে আমরা আগুমেন্টেড ম্যাট্রিক্স পাই যাচ্ছে, এই যে একটা দাগ বলতে হচ্ছে আমরা ডট 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 দিয়ে কি বোঝানো হয়েছে, ডট ডট দিয়ে বোঝানো হয়েছে প্রথম পার্টটা, বাম পাশেরটা হচ্ছে আমরা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পার্ট, আর ডান সাইডেরটা আমাদের কনস্ট্যান্ট যে পার্টটা 1 4 5 ছিল সেটা। এই যে এখান থেকে এই যে 1 4 5 কনস্ট্যান্ট পার্ট, এটা হচ্ছে জাস্ট বি, এই যে এখান থেকে এইটাই এইটা। ওকে, এরপর হচ্ছে এটাকে আমরা এই যে ম্যাট্রিক্সটা পেলাম আগুমেন্টেড ম্যাট্রিক্স, এটাকে আমরা আমাদের রিডিউস করতে হবে ইচেলন ফর্মের মাধ্যমে। আমাদের দেখতে হবে এটা কোনো অংশটা, অর্থাৎ র্যাঙ্কটা আমাদের বের করতে হবে, যে যেটা 0 হয়ে যাবে সেটার র্যাঙ্ক তো আমরা জানি যে সেটার কোনো র্যাঙ্ক, ওটা র্যাঙ্কের জন্য আমরা ধরবো না। সেক্ষেত্রে এখানে আমরা দেখি যে এই ম্যাট্রিক্সটা থেকে আমরা যদি এই অপারেশনগুলো চালাই, অর্থাৎ প্রথমে আমরা রিপ্লেস করবো হচ্ছে R1 কে R2 দিয়ে রিপ্লেস করব, আর R2 ইকুয়াল টু R2, এবং R3 ইকুয়াল টু 3 R2 মাইনাস R3, অর্থাৎ 3 R2, অর্থাৎ এইখানে এই R2 কে আমরা দ্বিতীয় রোকে আমরা গুণ দিব হচ্ছে 3 দিয়ে, এবং এই R3 বলতে এটার থেকে এটা দিয়ে বিয়োগ করব, অর্থাৎ এটাকে 3 দিয়ে গুণ করলে এইটার থেকে যদি বিয়োগ করি তাহলে কত হবে, অর্থাৎ এইখানে R3 এর ক্ষেত্রে তাহলে এটা 0 হয়ে গেল। তারপরে এইটাকেও 3 দিয়ে গুণ করি, এটাও 0 হয়ে গেল বিয়োগ করলে।
এটাও 3 দিয়ে গুণ করলে 3 15, 15 থেকে 15 বিয়োগ করলে 0। আবার এটাকে 3 দিয়ে গুণ করলাম 3 15, আর এই ক্ষেত্রে আসছে 5, তাহলে সেই ক্ষেত্রে বিয়োগ করলে হচ্ছে 15, 7, 7 হলো হচ্ছে অর্থাৎ আমরা এইখান থেকে এই অপারেশনগুলো চালানোর পর অর্থাৎ r1 equal to r1 থাকলো, তারপর হচ্ছে r1 equal to 3i r1 minus 2i r2 এইটা করতে হবে, তারপর হচ্ছে r3 equal to 3i r1 minus 2i r3। এই অপারেশনগুলো করার পর আমাদের ম্যাট্রিক্স পাওয়া হচ্ছে এটা। এবার আবার এই কাজগুলো করতে হবে এর উপর, অর্থাৎ r1 equal to r1 রাখলাম এবং r2 equal to r2 রাখলাম। এরপর হচ্ছে r3 equal to 3i r2 minus r3 এইটা করলে, আর এখানে হচ্ছে 7, তাহলে 15, 7 এর সাথে বিয়োগ করলে 8 হবে, -8 থাকলো। 8 হওয়ার পর এই পর্যন্ত তো তোমরা বুঝতে পারছো, কারো সমস্যা নাই তো? না স্যার। হ্যাঁ, তারপর আমরা এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই কোএফিশিয়েন্ট পার্ট অর্থাৎ প্রথম পার্টটা, প্রথম সবগুলো একটা রো 0 হয়ে গেছে, একটা রো সবগুলো এলিমেন্ট। তাহলে 0 হলে প্রথম পার্ট অর্থাৎ যে কোএফিশিয়েন্ট পার্টটা সেইটার র্যাঙ্ক হবে হচ্ছে 2, এবং পরের যে পার্ট এইটা, পরের পার্টটা বলতেছে বোঝায় আমাদের পুরাটা যদি আমরা নেই তখন এটাকে বলা হচ্ছে আগমেন্টেড ম্যাট্রিক্স, অর্থাৎ একে বলা হচ্ছে আর অফ এইচ, আর শুধু কোএফিশিয়েন্ট পার্টটা এটুকু একে বলবো হচ্ছে র্যাঙ্ক অফ এ। তাহলে র্যাঙ্ক যদি আমাদের 2 হয়, যদি বলতেছে এখানে 2 হয়েছে যেহেতু একটা রো 0, আর একটা আছে আগমেন্টেড ম্যাট্রিক্স, পুরা ম্যাট্রিক্সটা যেটা ধরা হয়েছে সেটা ক্ষেত্রে আর অফ এইচ এর র্যাঙ্ক হচ্ছে 3। তার কারণ এক্ষেত্রে 3 হবে, কারণ কি এক্ষেত্রে তো একটা এলিমেন্ট, যেমন এইটুকু 0 হয়েছে এই কয়টা এলিমেন্ট, কিন্তু এই এলিমেন্টটা তো নন জিরো, সেহেতু পুরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি আমরা বলতে পারবো যে এখানে র্যাঙ্ক 2 বলা যাবে না, তার কারণ হচ্ছে এক্ষেত্রে র্যাঙ্ক 3 ধরতে হবে, তখন এই জায়গায় নন জিরো। এইবার যেহেতু একটা র্যাঙ্ক 2 একটা র্যাঙ্ক 3, সেক্ষেত্রে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং আগুমেন্টেড ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক সেটা যেহেতু ইকুয়াল নয়, সেহেতু আমরা বলে দিতে পারবো, কি বলতে পারবো বলতো, এই ম্যাট্রিক্সের কি কোনো সমাধান আছে? এটা নন কনসিস্টেন্ট। হ্যাঁ, এটা কোনো সমাধান নাই, আমাদের আর চেষ্টা করার কোনো দরকার নেই, যে সমাধান যেহেতু নাই তার জন্য আমরা কষ্ট করে সমাধান বের করার চেষ্টা করা মানে সময় ক্ষেপণ ছাড়া কিছুই না। That means the coefficient matrix R of A and the augmented matrix R of AH have not equal rank. If R of A not equal to R of AH and the system is inconsistent, so the equation has no solution. সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই ইকুয়েশনের কোনো সলিউশন নেই। এখন আমরা পরবর্তী একটা সমাধানে যাই, যে এই ক্ষেত্রে সলভ দ্য ইকুয়েশন, অর্থাৎ এই কটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশন থেকে আমাদের এক্স ওয়াই 3টা করে ভেরিয়েবল আছে, এক্স ওয়াই জেড, এক্ষেত্রে দেখাতে হবে যে সমাধান যোগ্য কিনা বা সমাধান থাকলে সমাধানগুলো কি কি, এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। এক্ষেত্রে একই পদ্ধতি, সেক্ষেত্রে আমাদের রিটেন ইন দ্য ম্যাট্রিক্স ফর্মে যে ফর্মে লিখবো, লেখার পরে এক্ষেত্রে আমরা আর্গুমেন্টেড ম্যাট্রিক্স ফর্মে নিব। আর্গুমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম এটা এই ফর্মে, অর্থাৎ 1 2, এই যে 1 2 3 আর হচ্ছে 2 - 1 4 4 3 - 2, এবং এই যে এই পাশে যে পার্টটা এটাকে ডট 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 দিয়ে তার পাশে লিখতে হবে এটা। এরপর আমরা একটা ইসেলন ফর্মের থেকে আমরা দেখতে পারি যে কতটুকু আমরা রিমুভ করতে পারছি। এই ক্ষেত্রে হচ্ছে r1 = r1 রাখলাম, r2 = 2i r1 - r2, r3 = 4i r1 - r3। এই
প্রসেসগুলো চালানোর পর আমাদের ম্যাট্রিক্স পাই এটা থেকে আবার আমরা r1 ইকুয়াল টু r1 r2 ইকুয়াল টু r2 এবং r3 ইকুয়াল টু r2 মাইনাস r3 এই অপারেশনগুলো চালানোর পর আমরা এই ম্যাট্রিক্সটা পেলাম। এই ম্যাট্রিক্সটা পাওয়ার পর এখানে হচ্ছে 6 10 0। তাহলে এই যে রোটা পাইলাম টোটালটা কিন্তু কি হলো 0 হলো। তাহলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আমাদের এই পার্টটুকু কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর এই টোটালটার জন্য আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। তাহলে টোটালটা অর্থাৎ প্রত্যেকটার জন্যই কিন্তু র্যাঙ্ক কি হলো ইকুয়াল হলো। তার কারণ প্রত্যেকটার ক্ষেত্রে র্যাঙ্ক 2 হবে। তার কারণ হচ্ছে পুরা রো একটা রো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা রো ভ্যানিশ এবং আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা রো ভ্যানিশ, সেক্ষেত্রে র্যাঙ্ক 2 হয়ে যাবে। Hence the echelon form shows that the coefficient matrix R of A has rank 2 and the augmented matrix R of A has rank 2. That means the coefficient matrix and the augmented matrix has equal rank. If R of A equal to R of A is so, that is R of A equal to R of A is so the system has solution. This system given by অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে সিস্টেমের সলিউশন আছে। এখন আমাদের সিস্টেমের সলিউশন বের করতে হবে বলতে হচ্ছে এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে যে এটা কি কেমন ধরনের সলিউশন, এটা কি ইউনিক সলিউশন নাকি ইউনিট বলতেছে একটা মাত্র সলিউশন এক্স এর একটা মান এবং ওয়াই এর একটা মান, নাকি একাধিক মান থাকতে পারে। তখন আমরা এখান থেকে এই ফরম্যাটে তো পেলাম যে আমাদের ম্যাট্রিক্স ফর্ম এক্স ওয়াই, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বাম পাশেরটা আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এবং ডান পাশেরটার এটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টের যে ম্যাট্রিক্সটা সেটা লিখলাম। এই ক্ষেত্রে আমরা যেটা আগের ইকুয়েশন থেকে যেভাবে পেয়েছি, যেমন এই জায়গায় এই ইকুয়েশন থেকে আমরা এক্স এর সহগ ওয়াই এর সহগ জেড এর সহগ এইগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স করছি সেটা এটা, এবং এক্স ওয়াই জেড কনস্ট্যান্ট ভেরিয়েবল পার্টগুলো নিয়ে একটা ম্যাট্রিক্স এটা, আর কনস্ট্যান্ট পার্ট 2 6 2 14 এইগুলো নিয়ে আরেকটা ম্যাট্রিক্স আমরা এইখানে লিখছি। ঠিক একইভাবে আমরা এখান থেকে ওই ইকুয়েশন থেকে যেটা আমরা লাস্টে পেয়েছিলাম, এই লাস্টে যে ইকুয়েশনটা পেলাম এইটাকে আমরা ভেঙে আলাদা করছি, জাস্ট এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটুকু আলাদা আর এটুকুকে আমরা ডান সাইডে নিয়ে গেছি, যেমন আমরা এইটা লিখছিলাম। তাই এখানে এটুকুকে আমরা ডান সাইডে 6 10 0 এই অংশটুকু ডান সাইডে নিয়ে দেবো এবং মাঝখানে ভেরিয়েবল পার্টটা আমরা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে আমরা যে ম্যাট্রিক্সগুলো পাবো সেটার ফর্মটা তো এরকমই হবে, এটা 0 এক্স ওয়াই জেড এবং এক্ষেত্রে 6 10 0। কারণ এই ক্ষেত্রে আমাদের যদি ইকুয়েশন ফর্ম আমরা নিয়ে যাই এখান থেকে, তাহলে কিভাবে এক্স এর সহগ 1, তারপর ওয়াই এর সহগ 2 অর্থাৎ এই 2, তারপর হচ্ছে জেড এর সহগ -3 অর্থাৎ এই -3, তারপর এক্স ওয়াই জেড টার্ম থাকলো এবং এই ক্ষেত্রে ডান সাইডের টুকু এই 6 এর জন্য থাকবে 6। তারপর একটা ইকুয়েশন এর এক্স এর সহগ 0 ওয়াই এর সহগ 5 অর্থাৎ এক্স এর সহগ 0 এই যা 0 মানে এক্স 0 হয়ে গেল, এক্স 9 হয়ে গেল। তারপর হচ্ছে ওয়াই এর সহগ 5 প্লাস 5 এই 5, আবার জেড এর সহগ -10 অর্থাৎ এই যে জেড এর সহগ -10, আর এই ক্ষেত্রে এই 10টা ইকুয়ালের পর 10, এবং এরপরে যেহেতু সবগুলো 0 সেহেতু সেটা লেখা না লেখা একই কথা, কোনো লেখাই দরকার নেই, যেহেতু এক্স ওয়াই জেড সবগুলো টার্মে ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট 0। কারণ এই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন যে দুটো পাচ্ছি, এই একটা ইকুয়েশন পেলাম আর এই একটা ইকুয়েশন পেলাম, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশন এবং 2 নম্বর। এই 1 নম্বর 2 নম্বর ইকুয়েশন থেকে আমাদের বের করতে হবে যে এদের সমাধান, এক্স এর কতগুলো ভ্যালু আছে ওয়াই এর কতগুলো ভ্যালু আছে এগুলো বের করতে হবে। সিন্স উই হ্যাভ 3 ভেরিয়েবল অ্যান্ড 2 ইকুয়েশন, যেহেতু আমাদের এখানে 3টে ভেরিয়েবল এবং 2টো ইকুয়েশন আছে, সো দেয়ার ইজ ওয়ান ফ্রি ভেরিয়েবল, সেহেতু এক্ষেত্রে একটা ফ্রি ভেরিয়েবল আছে। ফ্রি ভেরিয়েবল কোনটা? জেড, and we can set any variable for the free variable, অর্থাৎ আমরা এই জেড এর জন্য যে কোনো মান আমরা সেট করতে পারি ফ্রি ভেরিয়েবল অফ আদার
2 ভেরিয়েবল, সো দ্য ইকুয়েশন হ্যাভ মেনি সলিউশন। যে তোমরা জেড একটা ফ্রি ভেরিয়েবল, জেডটা একটা ফ্রি ভেরিয়েবল, সেহেতু আমরা জেডের যে কোনো মান দিতে পারি এবং তার জন্য আমাদের এক্স ওয়াই এর মান আলাদা আসতে পারে। সেজন্য এক্ষেত্রে আমাদের মেনি সলিউশন আসবে। যেমন আমরা জেড এর মান এ বসাই, জেড ইকুয়াল টু এ যদি ধরি, where a is arbitrary constant from on we get, আমরা জেড ইকুয়াল টু এ বসালাম কোথায়, জেড ইকুয়াল টু এ এইখানে 3i a, তাহলে হচ্ছে 5i y ফ্রম 2 নম্বর ইকুয়েশনে বসালাম জেড ইকুয়াল টু এ। তাহলে বসানোর পর আমরা এইভাবে পেয়ে যাব যে 5i y ইকুয়াল টু 10 প্লাস 10 জেড। তাহলে 10 প্লাস 10 জেডের জায়গায় এ বসাইছিলাম, এ বসালাম, তাহলে 10 প্লাস 10 এ, তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা লিখতে পারি 10 প্লাস 2 প্লাস 2a, যেহেতু 5 কমন নিলে 2 প্লাস 2a হয় এখান থেকে, এবং 5 কেটে গেল, দুই পক্ষ থেকে 5 বাদ দিলে 2 প্লাস 2a হয়ে গেল। এগেইন ফ্রম অন, এক নম্বর থেকে আমরা কিভাবে পাবো, এক নম্বর থেকে আমরা যদি ধরি x ইকুয়াল টু 6 প্লাস 3i z ইকুয়াল টু মাইনাস 2i y, এক্ষেত্রে আমরা এই y এর মানটা বসাই দিব, y এর মানটা কত, 2 প্লাস 2i z, 2 প্লাস 2i z বসাই দিলাম, আর এই z এর জায়গায় কত বসালাম, a, z এর জায়গায় 3i z আছে, সে জায়গায় 3i a লিখে ফেললাম। এরপর আমরা এই ক্ষেত্রে পেয়ে গেলাম 2 মাইনাস a, তাহলে আমরা x এর ক্ষেত্রে কি পেলাম, x এর ক্ষেত্রে y এর ক্ষেত্রে মান পেলাম একটা 2 প্লাস 2i z, এবং x এর ক্ষেত্রে 2 মাইনাস a, অর্থাৎ এক্ষেত্রে আমরা a এর যে কোনো মানের জন্য আমরা x y এর মান আলাদা আলাদা মান পাবো। সেক্ষেত্রে আমরা হেন্স দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ জেড ইকুয়াল টু এ এর ক্ষেত্রে যদি এ ধরি, সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু 2 মাইনাস এ এবং ওয়াই ইকুয়াল টু 2 প্লাস 2i a। ওকে, এটা একটা সলিউশন হলো, অর্থাৎ সমাধান বের হলো। তাহলে এই ক্ষেত্রে কি কারো বুঝতে কোথাও সমস্যা আছে? আমরা কি এক্স ওয়াই জেড এর যে কোনোটাকে ফ্রি ভেরিয়েবল ধরতে পারি? এক্স ওয়াই জেড এর যে কোনোটা ফ্রি ভেরিয়েবল, তাই তো? না, এক্ষেত্রে তো প্রথমে এইখানে খেয়াল করো যে যে ইচেলন ফর্ম যেটা আমরা তৈরি করছি, সেক্ষেত্রে আমাদের এই এক্স এর পার্ট, ওয়াই এর পার্ট, জেড এর টার্ম কোফিশিয়েন্ট আছে, তারপরটা কিন্তু এই এক্স এরটা ওয়াই এরটা আছে, এক্স এরটা নাই, এবং তারপর জেড এরটা আছে, এবং তারপরে এসে কিসেরটা নাই, অর্থাৎ এই ক্ষেত্রে জেড এরটাই কিন্তু নাই, অর্থাৎ এই রো বরাবর যদি আমরা ধরি, এই কর্নার বরাবর, তাহলে কোনটার মান নাই, জেড এরটা নাই, সেহেতু জেডটাকে ফ্রি ভেরিয়েবল ধরতে হবে। এক্ষেত্রে কলাম যদি আমরা কলাম আকারে যদি এগোয়ে যাই ইচেলন ফর্মে, তখন কলাম আকারে এগোলে আমরা দেখতে পাচ্ছি এখানে এক্স এর মান আছে, এক্স এর কোফিশিয়েন্টের মান আছে, সেহেতু এক্স এর কখনো জিরো আসার সম্ভাবনা নাই, ওয়াই এর একটা কোফিশিয়েন্ট মান আছে 5, সেহেতু ওয়াই এর জিরো আসার সম্ভাবনা, কিন্তু জেড এর এখানে এসে এক্স ওয়াই কি দেখি হলো সেটা আমরা আমাদের দরকার নেই, জেড এর মানের ক্ষেত্রে এসেই দেখালাম যে এখানে জিরো হয়ে গেল, তাহলে জেড এর মানটাই আমাদের ধরতে হবে ফ্রি ভেরিয়েবল। এরপর একইভাবে আরেকটা সলিউশন, তিনটা ইকুয়েশন দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের সলিউশনটা বের করতে হবে। এই সলিউশন আছে কিনা প্রথমে আমাদের দেখতে গেলে আমাদের এটার র্যাঙ্ক বের করতে হবে, যে এটা আসলে সলিউশন আছে কিনা। র্যাঙ্ক বের করার পদ্ধতি তো আমরা জানলাম, যে এই যে আছে মোর ম্যাট্রিক্স ফর্ম, তারপরে আর্গুমেন্টেড ম্যাট্রিক্স এরকম, একে রিডিউস করলাম ইচেলন ফর্মের মাধ্যমে, রিডিউস করার পর আমাদের ম্যাট্রিক্স পেয়ে গেলাম, এই ফর্মেটে আসলো। এই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা রো জিরো, অর্থাৎ আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে র্যাঙ্ক এবং এই যে পুরা যে আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং কোফিশিয়েন্ট, এটা হচ্ছে কোফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক, যেহেতু একটা রো জিরো সেহেতু র্যাঙ্ক হয়ে গেল 2, আর আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক হয়ে গেল হচ্ছে পুরাটা, এক্ষেত্রে র্যাঙ্ক হয়ে গেল কত, 3। এখন এর তো পুরাটা তো আর জিরো না, যেহেতু আর্গুমেন্টেড ম্যাট্রিক্স আছে পুরাটা নিয়ে, পুরাটা তো জিরো না, কিন্তু কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স আছে এই অংশটুকু নিয়ে, এই যে এইটুকু, যেহেতু এই একটারও জিরো, সেহেতু র্যাঙ্ক আলাদা হয়ে গেল। র্যাঙ্ক আলাদা হলে তা কি হবে, এর কোনো ইনকনসিস্টেন্ট, তার কোনো সমাধান নাই, হেন্স তাই
echelon matrix shows that the coefficient matrix R of A has rank 2 and the augmented matrix R of A has rank 3. That means the coefficient matrix R of A and the augmented matrix R of A have not equal rank. That is, the R of A not equal to R of A and the system is inconsistent. So the equation has no solution. এবার আমরা একটা এই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে ফর হুইচ দ্য ভ্যালু অফ এ the following system of equation has no solution, many solution, unique solution. অর্থাৎ আমাদের একটা ইকুয়েশন কিছু ইকুয়েশন দেওয়া আছে, এই ক্ষেত্রে আমাদের বলতে হবে এক্ষেত্রে একটা টার্ম আছে অজানা টার্ম এ এর কোন মানের জন্য এটাকে বলবো নো সলিউশন, আবার কোন মানের জন্য এটাকে বলবো অর্থাৎ এই সিস্টেমটাকে বলবো মেনি সলিউশন, অর্থাৎ এর অনেক সলিউশন আছে, এবং এর কোন মানের জন্য এটাকে বলবো একটা মাত্র সলিউশন অর্থাৎ ইউনিক সলিউশন আছে। তাহলে আমাদের এইটা দেখাতে হবে যে এ এর কোন মানের জন্য তিনটা এ বি সি এরা তিনটে অঙ্ক আছে, একটা নো সলিউশনের জন্য তাহলে এর মান কি সেটা আগে প্রথম আমরা দেখি। নো সলিউশন মানে হচ্ছে আমাদের র্যাঙ্ক আলাদা হয়ে যাবে, তাই তো? র্যাঙ্ক আলাদা খেয়াল রাখতে হবে যে আমাদের র্যাঙ্ক আর্গুমেন্টেড ম্যাট্রিক্স এবং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক আলাদা হতে হবে, তখনই আমাদের নো সলিউশন হবে। তাহলে আমরা ম্যাট্রিক্সটাকে এইভাবে সাজানোর পর এর আর্গুমেন্টেড ম্যাট্রিক্সটাকে আমরা পাই আসছে যে এরকম রিডিউস ইট টু ইচেলন ফর্ম এস, অর্থাৎ এর থেকে আমরা ইচেলন ফর্মের মাধ্যমে রিডিউস করব, রিডিউস করে আমরা পাই আসছে এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটা পাওয়ার পর আমরা এই ফর্মে আসলাম, ইচেলন ফর্মে যাওয়ার পর আমরা এই ফর্মে আসলাম। এর ভিতরে কি কি অপারেশন চালু করলাম, এই যে একটা স্টেপ, আর এইখান থেকে এই স্টেপের কাজ করার পর আমরা এইখানে আসলাম। এখন এইখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে এর ক্ষেত্রে, অর্থাৎ এর ক্ষেত্রে আমাদের বলা হয়েছে যে এক্ষেত্রে কি নো সলিউশন, অর্থাৎ কোনো সলিউশন থাকবে না। সলিউশন থাকবে না কোন ক্ষেত্রে, যদি কিনা আমাদের যে কোনো একটা জিরো, অর্থাৎ এই অংশটুকু যদি জিরো করে ফেলতে পারি এবং এই অংশটুকু যদি নন জিরো থাকে, তাহলে আমরা বলতে পারবো যে এটা নো সলিউশন, ইনকনসিস্টেন্ট হবে। তাহলে তো র্যাঙ্ক আলাদা হলো না, র্যাঙ্ক আলাদা হবে, তখন আলাদা হয়ে গেলেই তখন কি হবে, তখন সেটা নো সলিউশন হয়ে যাবে। তাহলে আমরা ইন দিস কেস the coefficient matrix and the augmented matrix have different matrix, thus all set to no solution। অর্থাৎ যদি আমরা দেখাতে পারি যে এটা এই আগুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি আলাদা হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এটা নো সলিউশন আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখার জন্য আমরা কি করব, এটুকু রাখি। এই ক্ষেত্রে খেয়াল করো যে মাইনাস ওয়ান মাইনাস এ 2 প্লাস এ মাইনাস 4 ইকুয়াল টু 0, অর্থাৎ এই অংশটুকুকে আমরা ধরলাম 0। তাহলে আমাদের যদি নো সলিউশন দেখাতে হয় এইটাকে 0 দেখাবো, আর এইটাকে এই অংশটুকুকে আমরা কি করব, নট ইকুয়াল টু 0 দেখাতে হবে এই অংশটুকুকে, আর এই অংশটুকুকে আমরা 0 দেখাতে পারলে, যদি এটা দেখাতে পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের নো সলিউশন হবে। তার কি কন্ডিশনের ক্ষেত্রে এর কোন মানের জন্য আমাদের নো সলিউশন হবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করছি। তাহলে এইটুকু সমান সমান 0 ধরি, তাহলে মানে এইটুকু ইকুয়াল টু 0। এর থেকে আমরা সমাধান করার পর এ দুটো মান পাই, এর একটা মান পেলাম -3 আর একটা মান পেলাম 2। এবার দুটো মান পাওয়ার পর আর আমরা এইবার আসি যে এর -3 এবং এর মান 2 এর জন্য এটার মান, অর্থাৎ এই অংশটুকুর মান 0 হবে। এখন আমাদের আসি ডান সাইডটা নন জিরো দেখাতে হবে, অর্থাৎ ডান সাইডটা ইকুয়াল টু নন জিরো।
তাহলে -1 প্লাস a -1 নট ইকুয়াল টু 0, অর্থাৎ a নট ইকুয়াল টু 2, অর্থাৎ a এর মান নট ইকুয়াল টু 2, 2 এর ক্ষেত্রে ওটা কি হবে, নন জিরো। অর্থাৎ a এর মান যদি 2 যদি না হয়, 2 না হয়ে যদি অন্য কিছুই যাই হোক না কেন, সেক্ষেত্রে নন জিরো আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো hence for no solution a not equal to 2, অর্থাৎ a এর মান যখন not equal to 2 হবে, and যেহেতু এই ক্ষেত্রে equal to 2 আমরা এই ক্ষেত্রে not equal to 2 এর ক্ষেত্রে নন জিরো হচ্ছে এটা, সেহেতু a equal to 2 আমাদের এখানে বাদ দিতে হবে, এবং a equal to -3, অর্থাৎ a equal to -3 হলে প্রথম অংশটুকু 0 হবে, আর a 0 হবে, এবং a নট ইকুয়াল টু যদি 2 হয়, দ্বিতীয় অংশটা কি হবে, দ্বিতীয় অংশটা নন জিরো হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কন্ডিশনটা ফুলফিল করে যে এটা নো সলিউশন হবে। তাহলে হেন্স দা ফর নো সলিউশন a ইকুয়াল টু -2 অ্যান্ড a ইকুয়াল টু -3, এই a এর দুটো মানের জন্য, অর্থাৎ a নট ইকুয়াল টু 2 বলতে a এর মান 2 হতে পারবেই না, 2 হতে পারবেই না, 2 ছাড়া অন্য যে কোনো মান আসতে পারে, 2 হতে পারবে না, 2 ছাড়া যে কোনো মান আসতে পারে। কিন্তু আরেকটা বিষয়, 2 ছাড়া যে কোনো মান নয়, -3ও কিন্তু আসতে পারবে, বা -3 হতে হবে। a ইকুয়াল টু 2 ছাড়া অন্য যে কোনো মান, এবং a ইকুয়াল টু -3 অবশ্যই হতে হবে। তার কারণ হচ্ছে a ইকুয়াল টু -3 হলে প্রথম অংশটুকু, এই অংশটুকু 0 হয়ে যাবে এর জন্য, আর a নট ইকুয়াল টু 2 এর জন্য এই অংশটুকু নন জিরো থাকবে, অর্থাৎ পরের অংশটুকু যেটাকে বলছি হচ্ছে এটা। এখানে এই অংশটুকু, অর্থাৎ এই অংশটুকু নন জিরো হবে হচ্ছে a নট ইকুয়াল টু 2 এর জন্য, আর a ইকুয়াল টু -3 এর জন্য এই অংশটুকু 0 হবে। অর্থাৎ এই কন্ডিশনের জন্য এইটা যদি 0 হয়ে যায় a ইকুয়াল টু -3 এর জন্য, আর এটা a নট ইকুয়াল টু 2 এর জন্য এটা যদি নন জিরো হয়, তখনই কিন্তু আমরা এই দুটো ম্যাট্রিক্সের র্যাঙ্ক আলাদা চলে আসতেছে, অর্থাৎ আর অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক এবং আর্গুমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক দুটোই আলাদা হচ্ছে। আলাদা হলেই তখন আমরা বলে দেবো এর সমাধান নো সলিউশন, অর্থাৎ কোনো সমাধান নেই। তোমাদের কি কারো কোথাও বুঝতে সমস্যা আছে? এখানে একটু পেস মতন মনে হবে, যখন তোমরা দু একটা অঙ্ক প্র্যাকটিস করবা তখন আর তোমাদের এইটা ধারণাটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের কারো সমস্যা হচ্ছে এখানে বুঝতে? স্যার প্রথম অংশটাকে যদি আমরা নট ইকুয়াল 0 ধরি, দ্বিতীয়টাকে ইকুয়াল 0 ধরি, তাহলে তো স্যার র্যাঙ্ক তো স্যার ভিন্ন ভিন্নই হবে। প্রথম অংশটুকুকে তো আমাদের 0, তুমি বলতেছো এইটাকে নন জিরো ধরবো, তাই তো? জি স্যার। আর এইটাকে 0 ধরবো, হ্যাঁ হ্যাঁ, ওই একই আসবে, ঘুরিয়ে যাবে তখন। হ্যাঁ, এই মানটা ফিক্স থাকবে, এইটাই থাকবে। জি স্যার। এর তোমরা চেষ্টা করে দেখো যে এইটা ইকুয়াল টু নন জিরো ধরবা, আবার পরেরটা ইকুয়াল টু 0 ধরবা, ধরে আমাদের এর মান কত আসে। মোটামুটি প্রসেসটা তো বুঝলে, যে আমাদের মেন আছে দেখাতে হবে এক সাইড, অর্থাৎ এইটাকে পুরো অংশটুকুকে 0 করে দিব, এইটাকে নন জিরো আনতে পারলে সেক্ষেত্রে আমাদের নো সলিউশন হবে। এটুকু আমাদের জানা আছে আগে ফর্মুলা অনুযায়ী। স্যার দুই পাশের র্যাঙ্ক ভিন্ন ভিন্ন হতে হবে। হ্যাঁ, ভিন্ন হতে হবে, এইটাই। এখন তুমি যদি এইটাকে যদি 1 ধরো, আর এইটাকে এইটাকে 0 ধরে, তো তোমার আসবে না। তার কারণ হচ্ছে কি, তোমরা এতক্ষণ যেটা বুঝতে মনে ভুল করছো একটু, সেটা হচ্ছে এরকম, খেয়াল করো, এটুকুকে আছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আর হচ্ছে আগুমেন্টেড ম্যাট্রিক্স হচ্ছে পুরোটা নিয়ে, পুরোটা।
যদি কিনা আমাদের এই পুরাটা এইটা যদি পুরাটাই যদি আমাদের জিরো করে ফেলতে পারে, জিরো হয়, তখন কিন্তু তাদের র্যাঙ্ক সেম। আর এই ক্ষেত্রে আমাদের কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি এইটা যদি জিরো করতে পারি, তাহলে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক এক কমে যাবে, যেহেতু এইটা এই পার্ট জিরো এবং এটাও জিরো আছে। কিন্তু আগমেন্টেড ম্যাট্রিক্সের মানটা হচ্ছে টোটালটা জিরো করতে হবে। বুঝতে পারছি এবার? জি স্যার। সেজন্য এক্ষেত্রে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের প্রথম অংশটুকুকে আমরা জিরো করছি এবং পরের অংশটুকু ধরছি সেটা নন জিরো, এবং ধরে আমাদের যে মানগুলো আসবে a = -3 আসছে এবং a = 2 আসছে। আবার a = -2 not equal to 2 এর জন্য হচ্ছে এটা এই মানটা নন জিরো হচ্ছে। তাহলে আমরা সেক্ষেত্রে আমাদের যদি নো সলিউশনে আসতে গেলে a not equal to 2 অবশ্যই হতে হবে, অর্থাৎ a এর মান 2 আসলে তখন কিন্তু এটা জিরো হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এই নো সলিউশনের কন্ডিশনে থাকতেছে না। আবার a = -3 এর জন্য এই অংশটুকুর মান জিরো হচ্ছে, অর্থাৎ এই অংশটুকু আমরা দেখাবো নন জিরো আর এই অংশটুকু দেখাবো জিরো। তাহলে a এর মান not equal to 2 এর জন্য এবং a = -3 এই দুটো ভ্যালুর জন্য এর ভ্যালুর জন্য নো সলিউশন থাকতেছে। এবার আমরা 2 নম্বর পার্টে যাই। 2 নম্বর পার্টে বলা হয়েছে যে মেনি সলিউশনের ক্ষেত্রে কন্ডিশন ফর মেনি সলিউশন, প্রথম অংশটুকু আমরা ধরলাম জিরো, তাহলে জিরো ধরলে এর মান -3 এবং এর মান 2 আসলো। পরেরটাও আমাদের জিরো হতে হবে, অর্থাৎ পরের অংশটুকু, অর্থাৎ যেটা তোমাদের বলছি যে এই অংশটুকু জিরো হবে এবং এই অংশটুকু জিরো হবে। তাহলে পরের অংশটুকু জিরো হচ্ছে, জিরো হলে a = 2। তাহলে এক্ষেত্রে আসলো a = -3 এবং 2 a = 2। এক্ষেত্রে since when a = -3, যখন a এর মান -3 হবে, then the coefficient matrix and augmented matrix have different rank, অর্থাৎ a এর মান যদি আমরা -3 ধরি তখন, অর্থাৎ এর মান যদি আমরা এখানে -3 ধরি তখন হচ্ছে ডিফারেন্ট র্যাঙ্ক পাচ্ছি। তাহলে ডিফারেন্ট র্যাঙ্ক পাইলে তো হবে না, আমাদের তো সেম র্যাঙ্ক পাইতে হবে। এক্ষেত্রে এর মান যদি -3 ধরি তখন দুটো র্যাঙ্ক, অর্থাৎ ওই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা a = 2 ধরবো শুধু। দেন since when a = -3, then the coefficient matrix and augmented matrix have different rank, but when a = 2, then the coefficient matrix and the augmented matrix have same rank, তখন সেম হচ্ছে। hence the many solution when a = 2 and a not equal to 3, তখন আমরা বলতে পারবো যে মেনি সলিউশন হবে কোন ক্ষেত্রে, যখন a এর মান -3 হবে না এবং a এর মান 2, এরকম ক্ষেত্রে আমরা মেনি সলিউশন পাবো। যেহেতু a এর মান -3 হলে আমাদের ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইকুয়াল হয়ে যাচ্ছে, সেহেতু ওইটা হবে না, অর্থাৎ a not equal to -3 হবে, অর্থাৎ a এর মান -3 হতেই পারবে না এবং a এর মান 2 হবে। এই ভ্যালুর জন্য আমাদের মেনি সলিউশন হবে, অর্থাৎ তাদের একাধিক ভ্যালু আসবে। এরপরে আমাদের 3 নাম্বার যেটা আসছে বলা হয়েছে ইউনিক সলিউশন, অর্থাৎ একটা মাত্র মান থাকবে x এবং y এর কোন মানের জন্য একটা মাত্র মান হবে। তাহলে আমরা একটা মাত্র মানে আসার জন্য আমাদের প্রথমে ধরবো যে দুই সাইডে জিরো, অর্থাৎ প্রথম পার্টটা জিরো ধর নট ইকুয়াল টু জিরো এবং দ্বিতীয় পার্টটাও নট ইকুয়াল টু জিরো। দুটোই নট ইকুয়াল টু জিরো হওয়া মানে কি, তাদের র্যাঙ্ক সমান হয়ে যাবে। র্যাঙ্ক সমান হলেই তো তার অনেকগুলো সলিউশন হবে। এখন তার অনেকগুলো সলিউশন হতে পারে অথবা একটা সলিউশন, এই দুটো পদ্ধতি করতে পারে।
তাহলে a ইকুয়াল টু এত, এর থেকে পাইলাম a নট ইকুয়াল টু 3 এবং a not equal to 2, আর এই ক্ষেত্রে a not equal to 2. Hence for unique solution we have a not equal to -3 and a not equal to 2, অর্থাৎ a এর মান মাইনাস, যেহেতু এটা 8 চলে আসছে আর এটাও আছে, সেহেতু আমরা বলতে পারি a এর মান -3 এবং a এর মান 2 যদি না হয়, 2 না ছাড়া অন্য যে কোনো মানের জন্য থাকে, সেক্ষেত্রে আমাদের এটা ইউনিক একটাই সলিউশন হবে, অর্থাৎ xy এর একটাই নির্দিষ্ট মান থাকবে। যেক্ষেত্রে যদি আমরা ধরি a এর মান -3 অথবা a এর মান -3 নয় এরকম কোনো মান, অর্থাৎ 2 ধরতে পারি, 1 ধরতে পারি, 5 ধরতে পারি, কিন্তু -3 হতে পারবে না, আবার a এর মান 2টাও হতে পারবে না। অর্থাৎ এই দুটো মান বাদ দিয়ে আমরা যত এর মান বসাই না কেন, সেক্ষেত্রে আমরা xy একটা নির্দিষ্ট মান পাবো, অর্থাৎ ইউনিক সলিউশন পাবো। এই ক্ষেত্রে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেক্ষেত্রে তোমরা এগুলো কি প্র্যাকটিস করছো একটু? তোমাদের তো প্রায় 1 সপ্তাহ আগেই আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, 1 সপ্তাহ বেশি, 2 সপ্তাহ আগে। এই ইকুয়েশন, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করছো মনে হয় নাকি? এই ইকুয়েশন সেট দেওয়া আছে একইভাবে একটু আগে যেগুলো করলাম, সেটার ক্ষেত্রে আমরা ইউনিক সলিউশন কোন ক্ষেত্রে হবে, অর্থাৎ আমাদের এই কে এর মানের জন্য, কে এর কোন মানের জন্য এটা ইউনিক সলিউশন হবে ম্যাট্রিক্সের, অথবা নো সলিউশন হবে, অথবা মেনি সলিউশন হবে, কোন কোন ক্ষেত্রে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা ওই একই পদ্ধতিতে যাব, ইসেলন ফর্ম পর্যন্ত তো আমরা যেতেই পারি। ইসেলন ফর্মের মাধ্যমে আমরা এই পর্যায়ে আসলাম, এই পর্যায়ে আসলাম। এই পর্যায়ে আসার পর আমরা যদি দেখতে চাই 1 নম্বরের ক্ষেত্রে যে ইউনিক সলিউশন কিভাবে হবে, ইউনিক সলিউশন হতে গেলে আমাদের এই পার্টটুকু নন জিরো হতে হবে এবং এইটুকু নন জিরো হতে হবে, অর্থাৎ k - 3 নট ইকুয়াল টু 0 এবং 3 - k নট ইকুয়াল টু 0। সেক্ষেত্রে আমাদের k নট ইকুয়াল টু 3 এবং k নট ইকুয়াল টু এটার ক্ষেত্রে 3 আসছে। ফর ইউনিক সলিউশন k নট ইকুয়াল টু, k এর মান 3 ছাড়া অন্য যে কোনো মানের জন্য ইউনিক সলিউশন পাবো, অর্থাৎ k নট ইকুয়াল টু 3 হতে পারবে না, এই ক্ষেত্রে 3 আসলে সেক্ষেত্রে ইউনিক সলিউশন আসতেছে না। এরপর আমরা নো সলিউশনের ক্ষেত্রে, নো সলিউশন হবে হচ্ছে যদি একটা কে এই পার্টটা 0 হয়ে যায় এবং এই পার্টটা যদি নন জিরো থাকে। In this case, the coefficient matrix and the augmented matrix have different rank and these all sets have no solution. যদি different rank হয় সেক্ষেত্রে বলবো যে no solution। different হতে পারে, তাহলে একটা ক্ষেত্রে অর্থাৎ এইটুকু ধরবো 0, k equal to k - 3 equal to 0, অর্থাৎ এই পার্ট equal to 0 ধরবো এবং এটা equal to নন জিরো, অর্থাৎ এটা equal to নন জিরো, তাহলে একটা আসলো k equal to 3 এবং k not equal to 3। এক্ষেত্রে কি হবে দেখা যাক। In this case, but for no in this case but for no solution, অর্থাৎ এক্ষেত্রে কোনো যদি এরকম কোনো সিচুয়েশন আসে, কেমন যেটা k equal to 3 এবং k not equal to 3, অর্থাৎ এক্ষেত্রে কোনো সলিউশন, অর্থাৎ এরকম একটা এর কোনো সলিউশনই থাকবে না, অর্থাৎ k equal to 3 আসলেও সলিউশন হচ্ছে না, আর নট 3 অর্থাৎ k 3 ছাড়া অন্য কোনো যে কোনো মান, সেক্ষেত্রে কোনো সলিউশন আসতেছে না। ফর মেনি সলিউশন একাধিক, ফর this consider many solution, coefficient matrix and the augmented matrix have same rank but the equation and variable are not the same. একটা আছে 3 is k equal to 0, k equal to 3 আসলো, আর এটা আছে মেনি সলিউশন, যখন দুটোই উভয়ই যখন 0 হয়ে যাচ্ছে, k - 3 equal to 0, k equal to 3, তখন ফর মেনি সলিউশন k equal to 3, অর্থাৎ k equal to 3 মানের জন্য অনেক সলিউশন পাবো। তাহলে k equal to 3 এর জন্য যেহেতু অনেক সলিউশন পাবো, আবার k equal to এই ক্ষেত্রে k equal to 3 এর জন্য অনেক সলিউশন পাবো, k equal to 3 minus 3 not 3 এক্ষেত্রে আমরা কোনো সলিউশন পাবো না।
এরপরে আমরা সে একই পদ্ধতিতে একটা ইকুয়েশন দেওয়া আছে, এই যে কিছু ইকুয়েশন দেওয়া আছে তিনটা। এক্ষেত্রে কে একটা পার্ট দেওয়া আছে যেটা আছে কে জেড, জেড এর সাথে ভেরিয়েবল টার্ম। ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন দেখাতে হবে ইউনিক সলিউশন, কে কোন মানের জন্য ইউনিক সলিউশন হবে, কোন মানের জন্য নো সলিউশন হবে, কোন মানের জন্য মেনি সলিউশন হবে। তো এই ক্ষেত্রে আমরা ইচেলন ম্যাট্রিক্স পর্যন্ত যাই। ইচেলন ফর্ম পর্যন্ত আসার পর এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই জেড, অর্থাৎ এই ক্ষেত্রে অর্থাৎ এইটা হচ্ছে হোমওয়ার্কের জন্য, এটা প্র্যাকটিস করবে, এটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য এটা। পরে আরেকটা সলভ দ্য ইকুয়েশন, সলভ করতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের এক্স ওয়াই জেড এর মান বের করতে হবে। বের করতে গেলে আমাদের সেই একই পদ্ধতিতে এই ফরম্যাটে নিলাম। এই ফরম্যাটে নেওয়ার পর এই ক্ষেত্রে এর থেকে আমরা ইচেলন ফর্মে নিব এবং আগমেন্টেড ম্যাট্রিক্স ফর্ম, এটা আগমেন্টেড ম্যাট্রিক্স থেকে আমরা ইচেলন ফর্মে এইভাবে আসলাম, এর থেকে কনভার্ট হয়ে আবার এইভাবে আসলাম। আসার পরে আমাদের দেখাতে হবে যে সেক্ষেত্রে সমাধানটা বের করতে হবে। সমাধান বের করতে গেলে এক্ষেত্রে আমরা দেখি hence we see that the coefficient matrix and the augmented matrix have same rank। যেহেতু এক্ষেত্রে র্যাঙ্ক আমরা সেম দেখতে পাচ্ছি, সেম দেখার কারণ কি, এক্ষেত্রে কিন্তু নন জিরো, এই টার্মটা কিন্তু নন জিরো আছে, আবার এটাও নন জিরো, সেহেতু আমরা বলতে পারবো যে এক্ষেত্রে একটা ইউনিক সলিউশন আছে। যদি এমন হতো যে এইটাও জিরো হয়ে যাচ্ছে আবার এটাও জিরো হয়ে যাচ্ছে, তখন আমরা সলিউশন অনেক সলিউশন থাকবে, মেনি সলিউশন। আর যদি এমন হয় যে এইটা জিরো হয়ে যাচ্ছে এইটা নন জিরো থাকতেছে, তখন নো সলিউশন। তাহলে আমাদের ইউনিক সলিউশনের ক্ষেত্রে এইটাও নন জিরো এবং এটাও নন জিরো, তাহলে বুঝে পারলাম যে একটা ইউনিক সলিউশন থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রে এই ইকুয়েশনের ক্ষেত্রে থেকে আমরা ইকুয়েশন ফর্মটা আবার লিখি, যে এক্স এর সহগ অন যে রো বরাবর। তাহলে এক্ষেত্রে প্রত্যেকটা এক্স ওয়াই জেড প্রত্যেকটাই কিন্তু কোনো ফ্রি ভেরিয়েবল নাই, যেহেতু এই রো বরাবর যদি আমরা বসাই দেখি কোনো ক্ষেত্রে জিরো নাই। ফ্রি ভেরিয়েবল না থাকার কারণে আমরা এক্স ওয়াই জেড ইকুয়াল টু 6 মাইনাস ওয়াই, অর্থাৎ এই লাইন থেকে মাইনাস ওয়াই প্লাস 3, এই যে 3 আর এই যে মাইনাস 1, এই 3 ইকুয়াল টু 7, অর্থাৎ এই 7। তারপরটার ক্ষেত্রে আমরা এইটা আছে 15 জেড ইকুয়াল টু 45, এবং এই ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে আমরা এই ক্ষেত্রে এর থেকে আমরা পাই জেড ইকুয়াল টু 3, 15 জেড ইকুয়াল টু 45। তাহলে আমরা ওয়াই পক্ষে 15 দিয়ে ডিভাইডেড করলে আমরা জেড ইকুয়াল টু 3 পাই। পুটিং দ্য ভ্যালু জেড ইন ইকুয়েশন 2, অর্থাৎ 2 নম্বর ইকুয়েশন, অর্থাৎ এই 2 নম্বর ইকুয়েশন আমরা জেড এর মান 3 বসাই, 3 বসালে ওয়াই এর মান পেয়ে গেলাম 2। ওয়াই এর মান 2 পাওয়ার পর আমরা এখানে এক্স এবং ওয়াই এবং জেড এর মান বসায় দিব 1 নম্বরে। এই 1 নম্বর ইকুয়েশনে ওয়াই এবং জেড এর মান বসায় দেব, দিলে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান 2। তাহলে আমরা hence the required solution is x equal to 1, y equal to 2 and z equal to 3। তাহলে আমরা এইভাবে সলিউশনটা বের করে ফেলতে পারলাম যে কোনো ম্যাট্রিক্স ফরম্যাটের মাধ্যমে, ফর্মের মাধ্যমে। এই মোটামুটি আজকের আলোচনার বিষয়, এইগুলো আছে ম্যাট্রিক্স ফর্ম। তাহলে তোমাদের পরবর্তী ক্লাসের আমি কিছু স্লাইড তোমাদের অলরেডি অনেক আগেই সেন্ড করছি, এখন ওইগুলো হয়তো তোমরা প্র্যাকটিস করতেছো। আমি নেক্সট ডেতে পরবর্তী টপিকসগুলোর উপর আমি ক্লাস নেব। তাহলে কারো কোথাও বুঝতে কোথাও সমস্যা হলে জিজ্ঞাসা করতে পারো।